হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আজকে না আমরা আলোচনা করব যে কিভাবে আমি আমার বাইককে ম্যানিফেস্ট করেছিলাম। আর কেন প্রথমবার যখন আমি চেষ্টা করেছিলাম, প্রথমবার আমি সাকসেস পাইনি, প্রথমবার ফেল হয়েছিল। তার পরের বার যখন ম্যানিফেস্ট করলাম, পরের বার কেন এত আরামসে চলে আসলো, প্রসিডিওর কি ছিল, এর পিছনে কারণ কি ছিল, আমরা সবটাই জানবো। তো দেখুন, চলে আসি ডাইরেক্টলি আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গেই চলে আসি। প্রত্যেকটা ছেলের জীবনে না বাইক একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? আমি এরকম বলছি না যে মেয়েরা পছন্দ করেন না, অনেক মেয়েও রয়েছেন যারা বাইককে খুব বেশি ভালোবাসেন। তবে ছেলেদের জানি না কেন একটা সম্পর্ক রয়েছে যে নিজের একটা বাইক হবে, সেটা ছোট হোক বা বড়, 100 সিসি হোক বা 350 সিসি বা 500 সিসি, যাই হোক বাইক একটা ছেলেদের লাগবে। এটা একটা তাদের প্রথম চাওয়া। তো সেই হিসাবে আমারও সেরকম একটা চাওয়া ছিল, আর নিজের একটা বাইক হবে সেটা সত্যি খুবই একটা মজার ব্যাপার, খুবই ভালো ব্যাপার। তো সেই হিসাবে আমি শুরু করি আমার বাইক ম্যানিফেস্টেশন। তখন আমি যে বইগুলো পড়েছিলাম সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, এই বইটা পড়েছিলাম। সিক্রেট পড়েছিলাম। আর একটা বই পড়েছিলাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল। এই তিনটে বই মানে ওয়ার্ল্ড ফেমাস আপনারা বলতে পারেন। তো এটা পড়ে আমি যখন ম্যানিফেস্ট করতে শুরু করলাম, দেখছি কিছু কিছু জায়গায় না আমার একটু স্টাক ফিলিং আসছে, মানে কোনো কোনো জায়গায় ফিলিংস না আটকে যাচ্ছে। আমি ঠিক সেই রকম ফুল ফোর্সে ফিলিংসটা দিতে পারছি না, যার মাধ্যমে আমি নিজের মনের ভিতর, নিজের হার্টে এটা ফিল করতে পারি যে হ্যাঁ, আমার বাইক আমার কাছে আসছে বা আসে। তো প্রথমবার যখন আমি 1-1.5 মাস ধরে চেষ্টা করে গেলাম, তার কোনো রেজাল্ট কিন্তু আমি পেলাম না। এবারে মন ভেঙে গেল। তাহলে কি ম্যানিফেস্টেশন মিথ্যে, ল অফ অ্যাট্রাকশন মিথ্যে? কিন্তু কি করে হয়, এত লোক যে এত কিছু ম্যানিফেস্ট করছে, তাহলে তারা কি করে করছে? তখন আমি এই বইগুলোকে আবার স্টাডি করতে শুরু করি। আমি কম্পিউটারে বিভিন্ন রকম রিসার্চ করতে শুরু করি। যত রিসার্চ হয়েছে আমাদের ইউএসএতে, ইন্ডিয়াতে ল অফ অ্যাট্রাকশন নিয়ে, ম্যানিফেস্টেশন নিয়ে, আমি সেগুলো পড়তে থাকি। তার সাথে আমি আরো কিছু বই পড়ি, যেমন দ্য গেম অফ লাইফ অ্যান্ড হাউ টু প্লে ইট, এই বইটাও দারুণ বই। এবং জো ডিসপেন্সার একটি বই, যেটা হচ্ছে বিকামিং সুপার ন্যাচারাল। এই বইটায় আমার অনেক কিছু ক্লিয়ার করে দিল। তখন আমি বুঝতে পারলাম যে আপনি যা জিনিস ম্যানিফেস্ট করতে চাইছেন, সেই জিনিসের পিছনে আপনার কি কোনো স্ট্রং ওয়াই আছে, মানে একটা শক্তিশালী কোনো কারণ যার জন্য আপনি এই জিনিসটা ম্যানিফেস্ট করতে চাইছেন। যেমন ধরুন, যদি আপনি জব ম্যানিফেস্ট করেন, তাহলে আপনার একটা স্ট্রং রিজন কি হতে পারে? আমি যে মাস গেলে স্যালারিটা পাবো, সেইখান থেকে কিছু টাকা আমি ডোনেট করব, আমি বাবা মার জন্য কিছু গিফট কিনে নিয়ে যাব, আমি নিজের জন্য শপিং করব, আমি কিছু টাকা ব্যাংকে সেভ করব, ইত্যাদি ইত্যাদি। তো এই যে স্ট্রং রিজন গুলো না, এইগুলো আপনার ব্রেনকে, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অনেক বেশি করে চার্জ করে। আর তার ফলে কি হয়, আপনার মনে না অটোমেটিক একটা ফিলিংস তৈরি হয়। আর যখন আপনার মনে একটা ফিলিংস তৈরি হবে, তখন কিন্তু ম্যানিফেস্টেশনটা অনেক বেশি ইজি হয়ে যায়। প্রসঙ্গত বলে রাখি যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে, তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল একটা ম্যাগনেট ভগবান আমাদেরকে দিয়েছে। আর সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের হার্ট, মানে আমাদের হৃদয়। আমাদের হার্টের যে ম্যাগনেটিক পাওয়ার আছে না, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের থেকে প্রায় 100 গুণ বেশি। ক্যান ইউ ইমাজিন? 100 গুণ বেশি, মানে কতটা পাওয়ারফুল ম্যাগনেট আমাদের হার্ট। ঠিক এই কারণেই তো বলে যে বুক পকেটে ফোন রাখতে নেই, কারণ ফোন একটা ম্যাগনেট, আমাদের হার্টও পাওয়ারফুল ম্যাগনেট। তাই জন্য হার্টে অনেক রোগ হতে পারে, এই কারণেই বুক পকেটে ফোন রাখতে বারণ করে। তাহলে এইবারে আপনি বুঝুন যে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের পৃথিবীতে যত বড় বড় কোচ রয়েছেন, ইন্ডিয়াতে যত বড় বড় কোচ রয়েছেন, সবাই ফিলিংস এর কথা কেন বলেন? সবাই কেন বলেন ফিলিংস ইম্পর্টেন্ট? যত অবধি না আপনি ফিলিংস আনতে পারছেন নিজের ম্যানিফেস্টেশনের উপর, তত অবধি আপনি কোনো জিনিস ম্যানিফেস্ট করতে পারবেন না। ফিলিংস এতটা ইম্পর্টেন্ট এই কারণে, আমাদের হার্ট পাওয়ারফুল ম্যাগনেট হিসাবে কাজ করে। তাহলে এবার আমি কি করব? আমি যখন জিনিসটা জানলাম যে আমি তো তাহলে ম্যানিফেস্টেশন একটু ভুল করছিলাম, তাহলে চলো নতুন করে শুরু করা যাক। তখন আমি ভাবলাম, আমার খাতা পেন নিয়ে আমি বসলাম, বসে এবার একটা একটা করে রিজন আমি লিখতে শুরু করি। প্রথম রিজন আমি লিখলাম, যদি আমি বাইকটা কিনি, তাহলে সেলসের যত জব আছে, প্রত্যেকটা সেলসের জবের জন্য আমার অপরচুনিটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একটা স্ট্রং রিজন। আচ্ছা, নাম্বার 2, যখন সেলসের অপরচুনিটি ওপেন হয়ে যাবে, আমি যদি সেখানে জব করি, তাহলে সেখান থেকে আমার আর্নিং হবে। এবং নাম্বার 3, আমার বাড়িতে যত কাজ রয়েছে, সেই সব কাজগুলো খুবই আরামে, খুবই আনন্দে আমি করতে পারবো যদি আমার কাছে বাইক থাকে। তো এই 3টে স্ট্রং রিজন না আমাকে বেশ পাওয়ার দিল, বেশ ব্যাকআপ দিল। আর যখন আমি এই 3টে রিজন নিয়ে ভাবতে থাকলাম না, আমি দেখছিলাম অটোমেটিক না আমার মনের ভেতরে ফিলিংস চলে আসছিল। তো এইবার আমি জানি যে ম্যানিফেস্টেশনের সব থেকে পাওয়ারফুল টেকনিক হলো একটাই, আর সেটা হলো ভিজুয়ালাইজেশন। কারণ আমাদের ব্রেন না ওয়ার্ডস এর থেকে ইমেজের উপরে বেশি কাজ করে।
আপনি দেখুন না, আপনার বন্ধু বান্ধব, মা বাবা, আপনার স্কুল, আপনার কলেজ, আপনার অফিস কলিগ, আপনি কারুর একটা নাম নিন বা যে কোনো একটা বিষয়ের কথা ভাবুন, আপনি দেখুন ফার্স্টেই না সেই ইমেজ আপনি দেখতে পাচ্ছেন, সেই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, কোনো লেখা নয় কিন্তু। তার মানে কি, আমাদের ব্রেন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড যে মেমোরি সেভ করে এবং যেভাবে আমরা চিন্তা করি তার ভাষা হচ্ছে ছবি। আমাদের ব্রেন ছবির উপর যতটা এফিশিয়েন্ট ভাবে কাজ করে ততটা এফিশিয়েন্ট ভাবে আমাদের ওয়ার্ডস এর উপর কাজ করতে পারে না। কিন্তু ওয়ার্ডস এর উপরেও কাজ করে, অ্যাফার্মেশনস এর তো কাজ রয়েছে, কিন্তু অতটা ইম্প্যাক্টফুল নয় যতটা কিন্তু ভিজুয়ালাইজেশনের উপর। ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম ভিজুয়ালাইজ করা। এবার আমার না রাত্রে ঘুমানোর সময় নর্মালি ভিজুয়ালাইজ ঠিকঠাক হয় না, আমি ভাবতে ভাবতে তার আগে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। তো আমি তখন কি করলাম, আমি মেডিটেশনে বসলাম, ধ্যানে বসলাম, 10-15 মিনিট নিজের ব্রেথকে অবজার্ভ করলাম। যখন আমি দেখছি যে আস্তে আস্তে আমি ধ্যানের দিকে ঢুকছি বা আমি মেডিটেটিভ মাইন্ডে প্রবেশ করছি, তখন আমি শুরু করলাম আস্তে আস্তে আমার ভিজুয়ালাইজেশন। এবারে আমি ভিজুয়ালাইজেশন কি করলাম, এখানেও একটা ভুল করেছি আমি, তা বলছি। আমি ভিজুয়ালাইজেশন করলাম আমাদের এখানে যে হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ের উপরে আমি বাইক চালাচ্ছি 50-60 স্পিড, দুপাশে দুটো লুকিং গ্লাস, বা হাতে ক্লাচ, ডান হাতে অ্যাক্সিলেটর। আমি অ্যাক্সিলেট করছি, বাইক চালাচ্ছি, ইভেন হাওয়াটাও না আমি ফিল করতে পারছি, মানে এতটা পাওয়ারফুল ইম্প্যাক্টফুল আমি ভিজুয়ালাইজ করেছিলাম। ঠিক আছে, কিন্তু ভুল আমার কি ছিল, কি কোম্পানির বাইক আমি সেটা দেখিনি, কত সিসির বাইক আমি সেটা দেখিনি, আমি যে বাইকটা কিনেছি সে বাইকটার দাম কত আমি সেটা দেখিনি, বাইকের সিসি কত আমি সেটাও দেখিনি। তো আমি শুধু দেখেছি আমি বাইক চালাচ্ছি। এবারে ইউনিভার্স কি করলো, ইউনিভার্স আমার কারেন্ট সিচুয়েশন দেখলো, দেখে আমার জন্য সেই মুহূর্তে যে বাইকটা বেস্ট হতে পারে ইউনিভার্স আমার জন্য সেই বাইকটাই দিল। এবারে মজার বিষয় দেখুন, যখন আমি বাইকটা কিনবো বলে ভাবছি তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 2000 টাকা, মার কাছে রয়েছে 5000 টাকা। এবারে 7000 টাকা তো আর কোনো বাইক হবে না। এবারে কি হলো, হঠাৎ করে 20-25 দিনের মাঝখানে না কোথা থেকে মার কাছে 35-40 হাজার টাকা চলে আসলো, বাবাও 10,000 টাকা মতন দিল, দিয়ে এবারে মা টাকাটা আমার হাতে তুলে বলছে যা ডাউন পেমেন্ট করে বাইকটা নিয়ে আয়। মানে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে যে টাকাটা চলে আসলো কাছে, কিভাবে যে টাকাটা পেলাম, কিভাবে যে বাইক নিলাম, মানে আমাদের এটি সব ধারণার বাইরে। সত্যি ইউনিভার্স কিভাবে কাজ করে, তার শক্তি, তার ক্ষমতা আমরা জানি না। আর এই কারণে না কখনো প্রসেসে যেতে নেই, যে আপনি কি প্রসেসে সেই জিনিসটা পাবেন আপনার সেখানে যাওয়ার দরকার নেই। আপনার দরকার কি, আপনার যে এন্ড রেজাল্ট আপনি সেটা ভিউ করুন। প্রসেস আপনি ছেড়ে দিন ঈশ্বরের উপর, ভগবানের উপর, আল্লাহর উপর, আপনি তার উপর ছেড়ে দিন। আপনি কেন নিজে ঢুকছেন তার উপর ছেড়ে দিন না, আপনি দেখুন সে সবসময় বেস্ট পসিবল ওয়েতে আপনার কাছে জিনিস পাঠাবে। আপনি শুধু এই জিনিসটুকু মেনটেন করুন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখার পর যে রুলস আর রেগুলেশন সম্পর্কে আপনারা জানলেন সেগুলো আপনারা নিজের লাইফে অ্যাপ্লাই করবেন। এছাড়াও আপনাদের যদি ম্যানিফেস্টেশন রিলেটেড, ল অফ অ্যাট্রাকশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। আমি আপনাদের জবাব হিসাবে ভিডিওস নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, অশেষ ধন্যবাদ আপনাদের। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।